আপনাকে বলবো যে একটু সংক্ষিপ্তভাবে যদি সরকারের ভূমিকা এবং পলিসির দিক থেকে কিছু কথা বলেন, এবং যে বর্তমান নীতিমালাটা আছে বর্তমানে আছে কিনা, কি আছে, এবং এই নীতিমালাটা আসলে কতটা সহায়ক একটি ইনক্লুসিভ সোসাইটি গড়ে তোলার জন্য, এবং আমরা আর কি কি ধরনের স্ট্র্যাটেজি দিতে পারি, এবং আমরা বাস্তবায়ন, এগুলো সব বাস্তবায়ন করতে গেলে, কারণ অনেক পলিসি আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা সবাই বলি যে বাস্তবায়ন হচ্ছে না। তো এটা বাস্তবায়ন করার জন্য আসলে কি কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত। আমি ওভার টু ডক্টর তালুকদার, প্লিজ। থ্যাংক ইউ। আমি গতকাল যারা অটিজম নিয়ে লেখা দেখেছেন বিভিন্ন ভিডিওতে, আমি বেশ কিছু বিষয় ইতিমধ্যে অ্যাড্রেস করেছি। তো পলিসির একটা বিষয়, আমরা এখানে সবাই সামহাও পরোক্ষ বা প্রত্যক্ষভাবে পলিসির সাথে ইনভলভ। তো পলিসি সায়েন্সের একটা বিষয় হচ্ছে যে কোর জায়গা যেটা, যে আমরা সবসময় পলিসিতে ডুপ্লিকেশনটা খুব বেশি হয়ে থাকে, যে কোনো একটা আমাদের এনটিটির যদি ধারণা হয় যে না এই সিস্টেমটা ওয়ার্ক করছে না, তখন আমরা অল্টারনেটিভ আরেকটা নতুন সিস্টেম আমরা ইন্ট্রোডিউস করি। কিন্তু পলিসি সায়েন্স এটা বলে না। পলিসি সায়েন্স বলে হচ্ছে যে আমাদের এক্সিস্টিং সিস্টেমটাকেই যত দূর সম্ভব আমাদের ইউটিলাইজ করতে হবে, এটাকে রিস্টোরেশন করতে হবে। তো সেই জায়গা থেকে আমি ডিটেইল বলছি না, শুধু একটা কথাই বলছি যে মানে আমাদের প্রায়োরিটিটা কখনোই যে কোনো ধরনের রাষ্ট্রীয় পরিবর্তনের সাথে সাথে যেন কোনো বিশেষ ডিজিজ বা বিশেষ সমস্যা, সামাজিক সমস্যা, সেটার প্রায়োরিটি যাতে চেঞ্জ না হয়ে যায়। কারণ হচ্ছে অটিজম হচ্ছে এটা একটা আমাদের আসলে নিউট্রাল একটা ইস্যু। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাটা। আর দ্বিতীয় বিষয় যেটা, যে আমাদের পলিসির যদি আমি বলি যে ফিল্ড এক্সপিরিয়েন্স থেকে আমাদের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, যে আমাদের এখন পর্যন্ত এনডিডি ট্রাস্ট হয়েছে, প্রতিবন্ধী সুরক্ষা আইন হয়েছে, অনেক নীতিমালা হয়েছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত ন্যাশনাল লেভেলে কোনো গাইডলাইন নেই স্ক্রিনিং করার। এই স্ক্রিনিং গাইডলাইনটা সারা পৃথিবীতে কিন্তু স্ট্যান্ডার্ডাইজড গোল্ড স্ট্যান্ডার্ড থাকে প্রত্যেকটা কান্ট্রির জন্য বা প্রত্যেকটা সোসাইটির জন্য, ওই কালচারের জন্য। তো আমাদের দেখা যায় যে খুব কমনলি যেটা করা হয়, এখানে যদি চাইল্ড স্পেশালিস্ট নিশ্চয়ই আছেন, তারা বুঝে থাকবেন যে আমাদের যেমন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সহ মেন্টাল হেলথ এরিয়াতে যে ডায়াগনোসিস করা হয়, সেটা হচ্ছে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের DSM-5 এর যে স্ট্যান্ডার্ড, সেটা ধরে আবার সেটাকে যখন লেখা হয় বা রিপোর্টিং করা হয়, তখন সেটা করা হয় WHO ICD কোড দিয়ে, ইন্টারন্যাশনাল কোড অফ ডিজিজ দিয়ে। তারপর হচ্ছে এক এক শিশু বিকাশ কেন্দ্রে এক এক ধরনের পদ্ধতিতে তাদের ডায়াগনোসিস করা হয়। সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমাদের সমাজসেবা অধিদপ্তর যখন তাদের ভাতা দিতে গিয়ে, আমরা জানি 12 ধরনের প্রতিবন্ধিতা আছে 2013 সালের আইনে, সেই ভাতা যখন সিলেকশন হয়, আমি ফিল্ড ওয়ার্ক থেকে আমি শেয়ার করছি এক্সপিরিয়েন্স, তখন দেখা যায় যে তাদের বাবা মারা আসেন, ওইখানে 400-500 লোকজন জড়ো হয়। ওইখানে আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেটার একজন মেডিকেল অফিসার বা RMO তিনি আসেন, তার কোনো এই এনডিডি সম্পর্কে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, পড়াশোনা নেই, এবং তার কারিকুলাম বা ট্রেনিং নেই। তিনি যেটা করেন, একটা চেকলিস্ট আছে গভর্নমেন্ট, আপনারা জানেন, সেই চেকলিস্টে তারা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে বা বাহ্যিকভাবে এক ধরনের সাবজেক্টিভ এক ধরনের জাজমেন্ট করে একটা টিক চিহ্ন দিয়ে দেয়। তো এই জিনিসটা একটা ভয়ানক বিষয়, কারণ হচ্ছে যে আমাদের সমাজসেবা অধিদপ্তরের একটা খুব রিচ একটা আমাদের ডিজিটাল রেজিস্ট্রি আছে। সেই রেজিস্ট্রি থেকে কিন্তু সেই ডেটাটা আমাদের ন্যাশনাল ডেটাকে রিপ্রেজেন্ট করছে, এবং এটা ইন্টারন্যাশনালি যখন আমাদের ডোনার এজেন্সিগুলো কাজ করছে, এই ডেটার উপর কাজ করছে, ন্যাশনাল পলিসি শেপিং গুলো হচ্ছে এই ডেটার উপর। সেই ডেটা যদি ভুল থাকে, বিভ্রান্তিকর থাকে, তাহলে আসলে একটা রাষ্ট্রীয় ইন্টারভেনশন আমরা কিভাবে দেব? তো সেই জায়গা থেকে আজকে আমি সরকারের কাছে, আমিও সরকারের প্রতিনিধিত্ব করি, সরকারের কাছে বরাবরই বলে আসছি বারবার যে একটা গাইডলাইন এবং একটা কমন, আমাদের কালচারের সাথে রিলেভেন্ট একটা কমন ডায়াগনোসিস টুল বা স্ক্রিনিং টুল থাকতে হবে।
আরেকটা বিষয় যেটা যে ইদানিং আপনারা জানেন 2024 সাল থেকে 23-24 সালের দিকে অনেকগুলো শিশু বিকাশ কেন্দ্র কিন্তু বন্ধের পথে। আমাদের অনেকে পরিচিত যারা কাজ করছেন তারা কিন্তু কোনো টাকা পয়সা পাচ্ছে না, স্যালারি পাচ্ছেন না। তো তাদের সংসারটা কিভাবে চলে? তো যারা সার্ভিস দিচ্ছে তারা কিন্তু মানে একটা স্ট্যান্ডার্ড ফলো করে কাজ করে, তাদের ভালো ট্রেনিং আছে, চাইল্ড সাইকোলজিতে বা স্পিচ থেরাপিতে আপনাদের অনেক মানুষ কাজ করছে। তো তাদের জায়গাটা যে আমরা সবসময় একটা মডেল ফলো করে থাকি যে রেভিনিউ সেক্টরে নিয়ে আসতে হবে যে কোনো কিছু। তো রেভিনিউ সেক্টরে না নিয়ে এসেও কিভাবে কমফোর্টেবলি, যদি সরকারের অর্থনৈতিক পলিসি ভিন্ন থাকে, কিন্তু সিস্টেমটাকে তো রান করতে হবে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তো এই শিশু বিকাশ কেন্দ্রগুলো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বা আপনাদের যারা পলিসি অ্যাডভোকেসি করেন যে শিশু বিকাশ কেন্দ্রগুলোকে আপনারা বাঁচান, আমরা বাঁচাই সবাই মিলে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটির কথা যেটা বললেন, যে আমাদের এত বেশি ইকুইটি প্রশ্নে আমরা এত বেশি পিছিয়ে বাংলাদেশ, যে রুরাল এরিয়াগুলোর অবস্থা আমরা সবাই জানি। ওখানে যে যারা সার্ভিস দিয়ে যাচ্ছে একেবারে ন্যূনতম, সেটা হচ্ছে আমাদের অটিস্টিক বাচ্চাদের জন্য স্কুল আছে, সেই স্কুলগুলোর অবস্থা খুবই শোচনীয়। তারা হচ্ছে নিজেদের উদ্যোগে হচ্ছে তারা স্কুলগুলো করে এবং তারা এক ধরনের মনে আশা বেঁধে রাখে যে কোনো কালে এটা সরকার সুদৃষ্টি দিবে, দেওয়ার পর আমাদের এক ধরনের এমপ্লয়মেন্ট হবে। তো আসলে এটা তো হওয়ার কথা ছিল না। তো যেহেতু ইনফ্রাস্ট্রাকচার আছে, সেগুলোকে কিভাবে অ্যাসিমিলেট করে গভর্নমেন্টের সিস্টেমে নিয়ে এসে ইনসেন্টিভাইজ করে সেই ক্যাপাসিটিগুলোকে বিল্ড আপ করা যায় নতুন করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের পোস্ট ক্রিয়েশনের যে বিষয়টা, আমাদের যদি প্রত্যেকে আমরা জব সিকিউরিটি খুঁজি, সিকিউরিটির জায়গা থেকে যে আসলে এই সেক্টরটিতে যারা কাজ করছে তারা অনেকটা ইনফর্মাল জবের মতোই কাজ করছে। তো তাদের সিকিউরিটি নিশ্চিত না করতে পারলে, জব সিকিউরিটি, জব স্যাটিসফ্যাকশন নিশ্চিত না করতে পারলে আসলে তারা কিভাবে সার্ভিস দেবে? তো সেই জায়গাটা থেকে সর্বশেষ আমার আরেকটা অনুরোধ আপনাদের প্রতি, যে আমাদের সিএসআর ফান্ডিং যেটা আছে, সিএসআর ফান্ডিং হিউজ ফান্ডিং রোল আউট হচ্ছে আমাদের ন্যাশনাল পর্যায়ে। সেই সিএসআর ফান্ডিং এর ডিস্ট্রিবিউশন নিয়ে অনেক বড় প্রশ্ন আছে। তো সেই জায়গাটা থেকে যদি কর্পোরেশনের প্রতিনিধি থাকেন, এখানে প্রাইভেট সেক্টরের প্রতিনিধি থাকেন, তো আমি বলবো যে বাচ্চাদের জায়গাটা, সিএসআর যেহেতু পবিত্র একটা জায়গা, সেই জায়গা নৈতিকতার জায়গা থেকে বলেন, অথবা আপনার যদি অর্গানাইজেশনাল ফ্লারিশমেন্ট বা ফোকাস মার্কেটিং বলেন, এই জায়গাটা কিন্তু একটা কস্ট ইফেক্টিভ একটা ইনভেস্টমেন্ট হতে পারে। আপনার ব্র্যান্ডিংটাও ভালো হবে এবং একই সাথে হচ্ছে এটার যে কন্ট্রিবিউশন, মোরাল অ্যান্ড সোশ্যাল স্টেট কন্ট্রিবিউশনটা অনেক দারুণ একটা জায়গা এটা কাজ করার। তো সর্বোপরি আসলে আমাদের সময় কম, হয়তো বেশি সময় নিয়ে নিলাম। নিশ্চয়ই আবার আসবো আপনার কাছে। থ্যাংক ইউ সবাই। নিশ্চয়ই আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন থাকবে। অনেক ধন্যবাদ ডক্টর ইমদাদ আপনাকে।